আচ্ছা, সংবিধানের এত এত অনুচ্ছেদ এগুলো মনে রাখাটা কি একটু কঠিন মনে হয়? প্রায় তো হয়, তাই না? কিন্তু আর চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা দেখব কি করে একেবারে সহজ একটা গল্পের ছলে বাংলাদেশের সংবিধানের প্রথম ৪৭টা অনুচ্ছেদ মনে রাখা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আসলেই তো সংবিধানের মতো এত বড় আর জটিল একটা আইনি দলিলের সবকিছু মনে রাখা এটা তো বেশ কঠিন একটা কাজ। মানে ১৫৩টা অনুচ্ছেদ সব মুখস্থ করা তো প্রায় অসম্ভবই মনে হতে পারে, তাই না? তো অনেকেই একটা বুদ্ধি দেন যে শিরোনামগুলো বারবার পড়ুন, ১ থেকে ১৫৩ পর্যন্ত ৪-৫ বার পড়লেই নাকি মনে থাকবে। এটা একটা উপায় বটে, কিন্তু এর চেয়েও সহজ আর মজার কোনো পদ্ধতি হলে কেমন হয়? একদম ঠিক। আমরা মুখস্থ করার পথে হাঁটবই না, বরং চলুন একটা গল্প শুনি। আমরা সংবিধানের প্রথম ৪৭টা অনুচ্ছেদকে একটা একটানা গল্পের মতো করে সাজিয়েছি। আর আপনি দেখবেন গল্পটা মনে রাখলে এই অনুচ্ছেদগুলো মনে রাখাটা কতটা সহজ হয়ে যায়। তো আমাদের গল্পের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে একটা জাতি তৈরি হচ্ছে, মানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি কিভাবে গড়া হয়। ভাবুন তো একবার, আমরা একটা নতুন দেশ তৈরি করছি। তাহলে সবার আগে কি করতে হবে? ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশটাকে একটা প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করতে হবে। আচ্ছা, দেশ তো হলো। এবার এর একটা সীমানা লাগবে, তাই না? সেটা বলা আছে ২ নম্বর অনুচ্ছেদে। এরপর কি? এরপর তো দেশের কিছু প্রতীক লাগবে, যেমন জাতীয় সঙ্গীত, পতাকা, এইগুলো বলা আছে ৩ আর ৪ নম্বর অনুচ্ছেদে। দেশের প্রতীক ঠিক হয়ে গেলে আমাদের একটা রাজধানী লাগবে, যেটা ঠিক করা হলো ৫ নম্বর অনুচ্ছেদে। আর এই দেশে কারা থাকবে, তাদের পরিচয় কি? ৬ নম্বর অনুচ্ছেদ আমাদের নাগরিকদের পরিচয় দিচ্ছে। আর সবশেষে এত কিছু যে হলো, এই পুরো দেশটা চলবে কি দিয়ে? একটা নিয়মকানুন তো লাগবে। সেই সর্বোচ্চ আইনটাই প্রতিষ্ঠা করা হলো ৭ নম্বর অনুচ্ছেদে। দেখুন তো, ১ থেকে ৭ পর্যন্ত কি সুন্দর একটা গল্প হয়ে গেল। আর এই যে সর্বোচ্চ আইনের কথা বললাম, এটাই হলো আমাদের সংবিধান। মানে এই নতুন দেশটার জন্য এটাই হলো মূল নিয়ম বা রুল বুক। আর এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব শেষ। বেশ, দেশ তো তৈরি হয়ে গেল, কিন্তু এই দেশের আদর্শ কি হবে? কোন নীতির উপর ভিত্তি করে দেশটা চলবে? চলুন আমাদের গল্পের দ্বিতীয় পর্বে আমরা সেটাই খুঁজে বের করি, যা সংবিধানের দ্বিতীয় ভাগে বলা আছে। সংবিধানের এই দ্বিতীয় ভাগটা হল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মানে খুব সহজ করে বললে, দেশ চালানোর সময় কোন আইডিয়া বা আদর্শগুলোকে সবসময় মাথায় রাখতে হবে, এটা তারই একটা গাইডলাইন। আর এই আদর্শগুলোর একেবারে গোড়ায়, মানে ৮ নম্বর অনুচ্ছেদে ৪টা মূল স্তম্ভের কথা বলা হয়েছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। এই ৪টা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই স্তম্ভগুলোর ওপরেই আমাদের গল্পের পরের অংশটা, মানে একজন নাগরিকের মৌলিক অধিকারের বিষয়টা দাঁড়িয়ে থাকবে। তাহলে দেশ তৈরি, দেশের আদর্শও ঠিক হয়ে গেল। এবার আমাদের গল্পে প্রবেশ করবে গল্পের মূল চরিত্র, একজন সাধারণ নাগরিক। চলুন এবার তার অধিকারের গল্পটা শোনা যাক। তো জাতি তৈরি, নীতিও ঠিক। এবার শুরু হচ্ছে একজন নাগরিকের অধিকারের গল্প। সংবিধানের তৃতীয় ভাগে, মানে ২৬ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এই মৌলিক অধিকারগুলোকেই একটা ব্যক্তিগত গল্পের আদলে বলা হয়েছে। একজন নাগরিকের অধিকারের গল্পটা শুরুই হয় দুটো বিশাল প্রতিশ্রুতি দিয়ে। ২৬ নম্বর অনুচ্ছেদ বলছে, এমন কোনো আইন বানানো যাবে না যা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়। যদি যায় তাহলে সেই আইন বাতিল। আর ২৭ নম্বর অনুচ্ছেদ নিশ্চিত করছে যে আইনের চোখে সবাই সমান। এই দুটোই কিন্তু বাকি সব অধিকারের মূল ভিত্তি। তো এই ভিত্তিটা পাওয়ার পর আমাদের গল্পের নাগরিক এবার তার ব্যক্তিগত স্বাধীনতাগুলো উপভোগ করতে শুরু করবে। চলুন দেখি তার গল্পের পরের পাতায় কি কি অধিকার আছে। প্রথমেই আসে চলাফেরার স্বাধীনতা। ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই দেশের একজন নাগরিক হিসেবে সে দেশের যে কোনো জায়গায় স্বাধীনভাবে ঘুরতে পারে, যেতে পারে। এখান থেকেই তার ব্যক্তিগত স্বাধীনতার গল্পটা শুরু হলো। এখন একা একা ঘুরতে তো আর সবসময় ভালো লাগে না, তাই না? মানুষের সাথে মিশতে হয়। তাই ৩৬-এ চলাফেরার স্বাধীনতার পরেই ৩৭ নম্বর অনুচ্ছেদ তাকে অধিকার দিচ্ছে অন্যদের সাথে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার। আচ্ছা, মানুষ যখন একসাথে হয় তখন তারা কি করে? নিজেদের চিন্তাভাবনা, মতামত একে অপরের সাথে শেয়ার করে, তাই তো? ঠিক এই কারণে গল্পের পরের ধাপে ৩৯ নম্বর অনুচ্ছেদ সেই নাগরিককে দিচ্ছে চিন্তা আর কথা বলার স্বাধীনতা। আর চিন্তা আর কথা বলার স্বাধীনতার পর কি আসে? নিজের জীবনটা নিজের মতো করে গড়ার স্বাধীনতা। ৪০ নম্বর অনুচ্ছেদ তাকে অধিকার দিচ্ছে তার পছন্দমতো যে কোনো পেশা বা কাজ বেছে নেওয়ার। বেশ, চলাফেরা, সমাবেশ, কথা বলা, পেশা, জীবনটা তো বেশ গুছিয়ে উঠছে। এখন এই সব কিছুকে সুরক্ষিতও তো রাখতে হবে, তাই না? সংবিধান ঠিক সেটাই করছে।
৪২ নম্বর অনুচ্ছেদ দিচ্ছে সম্পত্তির অধিকারের সুরক্ষা, আর ৪৩ নম্বর অনুচ্ছেদ দিচ্ছে বাড়ির সুরক্ষা। কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা কোনটা জানেন? যদি এই অধিকারগুলোই কেউ কেড়ে নিতে আসে, তখন ৪৪ নম্বর অনুচ্ছেদ তাকে অধিকার দিচ্ছে সরাসরি আইনের আশ্রয় নেওয়ার, মানে আদালতে যাওয়ার। এটাই হলো একজন নাগরিকের জন্য চূড়ান্ত রক্ষা কবচ। তো এই যে আমরা পুরো একটা গল্প শুনলাম, চলুন এবার সংক্ষেপে দেখে নিই এই গল্পটা কেন এত গুরুত্বপূর্ণ আর আমরা এখান থেকে কি শিখলাম। আর এভাবেই একটা সহজ গল্পের ছলে আমরা কিন্তু সংবিধানের প্রথম ৪৭টা অনুচ্ছেদের একটা দারুণ যাত্রা শেষ করে ফেললাম। তাহলে দেখুন বিষয়টা আসলে কি দাঁড়ালো। সংবিধানের এই প্রথম ৪৭টা অনুচ্ছেদ কিন্তু শুধু কিছু সংখ্যার তালিকা না, এটা আসলে ৩টা পর্বে ভাগ করা একটা জীবন্ত গল্প। প্রথম পর্ব একটা জাতি তৈরি করা, দ্বিতীয় পর্ব সেই জাতির চলার পথের নিয়ম ঠিক করা, আর তৃতীয় পর্ব একজন নাগরিকের অধিকার নিয়ে বেঁচে থাকা। শুধু এই গল্পের কাঠামোটা মনে রাখলেই দেখবেন অনুচ্ছেদগুলো আর মোটেও কঠিন লাগছে না। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই অধিকারগুলোকে শুধু মুখস্থ করার বিষয় হিসেবে না দেখে যখন একটা গল্পের অংশ হিসেবে জানা যায়, তখন একজন নাগরিক হিসেবে নিজের ভূমিকা নিয়ে কি নতুন করে ভাবতে ইচ্ছে করে? একটু ভেবে দেখবেন।